দর্শক, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি আনোয়ার রাজ। আজকে আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি অস্থির আলুর বাজার। আর এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম, প্রেসিডেন্ট পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও সাবেক পরিচালক FBCCI। অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এশিয়ান বিজনেস এই অনুষ্ঠানে। এবং আপনি জেনেছেন যে আজকের আলোচনার বিষয় যেটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো যে অস্থির যে আলুর বাজার, সেই বিষয় নিয়ে। কিন্তু আমি যদি প্রশ্ন করতে চাই, শুরুতে যে প্রশ্নটি করব, যে একটা সময় আমরা শুনতাম যে বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান, কিন্তু বাস্তবতা হলো যে প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে আলুর দাম রেকর্ড স্পর্শ করছে। সেই সাথে আমদানি শুল্ক কিন্তু কমিয়ে আনা হয়েছে, কিন্তু তাতেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নিয়ন্ত্রণের বাধাটা আপনি কি দেখছেন, কোথায় দেখছেন? আমি আপনাকে ধন্যবাদ। এই একটা বার্নিং ইস্যু নিয়ে আজকে এশিয়ান টিভি যে আলোচনা করেছে, এশিয়ান টিভিকেও ধন্যবাদ। আমি আসলে এ ব্যাপারে আর কয়েকদিন ধরে আমি কথা বলা ছেড়ে দিয়েছি। তো গতকাল দেখলাম প্রচুর আলু হিলি সমেন্ত দিয়ে আসতেছে। আসার পরে আমার খুব মনে কষ্ট হলো যে আমরা কিন্তু এখন 10 লক্ষ টন আলু ফেলে দেব, তারপরে কেন এই আলুটা আসছে। এখন এটা আমি আপনাকে একটা বড় একটু ডিটেলস বলতে চাচ্ছি, যে সেটা হলো, আমি রিসেন্ট একটা ঘটনা দিয়ে শুরু করব। যখন প্রথম আলু আমদানি 12,000 টন আনবে বলেছিল জুলাই মাসে, তখন আমি অনেকগুলো প্রথমে বাণিজ্য উপদেষ্টার সাথে দেখা করতে গেলাম। উনাকে একটা নোট দিলাম, উনি আমাকে বাণিজ্য সচিবের কাছে পাঠালেন। বাণিজ্য সচিব দেখা করলেন না, উনি আমাকে আরেকজনের কাছে পাঠালেন। অতিরিক্ত সচিব তিনি আরেকজনের কাছে পাঠান, তিনি আরেকজন। তারপরে আমি বৃষ্টিতে ভিজে ভিজে গেছি, আমি বিরক্ত হয়ে গেলাম। কারণ আলুর বীজ থেকে শুরু করে, আলু তৈরি থেকে শুরু করে, আলু উৎপাদন থেকে শুরু করে, আলু এক্সপোর্টের সাথে গত 2007 থেকে যদি ধরেন আপনি আমাকে, 1998 সাল থেকে বীজ উৎপাদন করি আর এক্সপোর্ট করি 2011 সাল থেকে, আর মাঝখানে আলু উৎপাদন। এই হলো আমার পুরো লাইফের এই জার্নি। তো এই জার্নিতে আমি একদম মাঠ পর্যায়ে নিজে খেতে নেমে আলু উৎপাদন করেছি। আমার বীজ দিয়ে, আমার বীজ কৃষককে দিয়ে, আমাদের টিস্যু কালচারের রোগমুক্ত আলুর বীজ, ভাইরাস ফ্রি আলুর বীজ, এটা করা লাগে, নাইলে আলুর উৎপাদন ক্ষমতা কমে যায় বছরে বছরে। এই কাহিনীটা আমি জানি। তো আমি লাস্ট যে ঘটনা দিয়ে আবার শুরু করব, সেটা হলো যে গত 1 মাস আগে আমাদের FBCCI-তে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম নিয়ে একটা, বিশেষ করে ডিমের দাম নিয়ে একটা আলোচনা, প্রশাসক সাহেব এখন FBCCI-তে, উনি একটা আলোচনা শুরু করলেন। আমি আজকাল কম যাই FBCCI-তে, ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি। তো আমি গেলাম, তারপরে দৌড়ে গেলাম যে দ্রব্যমূল্য ঠিক আছে। আমি ওখানে যাই দেখলাম কোল্ড স্টোরেজের মালিক সমিতির লোকেরা আছে, তাদের অন্য ব্যবসাও আছে। তখন আমি অপ্রাসঙ্গিকভাবে কথাটা তুললাম। ভোক্তা অধিকারের ডিজি সাহেবও ছিলেন, আরও একজন আছেন যিনি পরিচালক, যে বিভিন্নখানে যান, আর আমাদের প্রশাসক সাহেব ছিলেন, উনি একজন এডিশনাল সেক্রেটারি বাণিজ্য মন্ত্রণালয়। তা আমি বললাম যে আলু, আমি এরকম বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাসও লিখেছি, আলু আমরা আগামী নভেম্বর মাসে ফেলে দেব। সেই আলু 10 লক্ষ টন, একেবারে কম উৎপাদন, প্রতি বছর 15 লক্ষ টন এরকম ফেলি, কিন্তু এবছর যদি আমি কমও ফেলি 5 লক্ষ টন ফেলবো আর 10 লক্ষ টন ফেলবো। তখন আলু সমিতির যিনি ছিলেন তিনি একটু রাগ করলেন আমি এই প্রাসঙ্গিক কথাটা তোলাতে। তো প্রশাসক সাহেবকে অনেকবার অনুরোধ করার পরে উনি প্রসঙ্গটা আনলেন। এনে উনি তখন ওনাকে জিজ্ঞেস করলেন যে ম্যাডাম যে কথাটা বলছে এটা কি সত্য? বলছে হ্যাঁ, বিজনেসম্যানরা আমাদের কাছে যারা আলু রাখে তারা আলু বিক্রি করতে চায় না। আচ্ছা, তারা এই দামটা ধরে রাখতে চায়, তারা বিক্রি করতে চায় না। তারা হ্যাঁ, এই আলুটা আমাদের তো কোল্ড স্টোরেজ খালি করতে হবে, কারণ বিজ্ঞানটা হলো এটা, কোল্ড স্টোরেজ এই নভেম্বরে আপনাকে খালি করতে হবে।
আমি করে আপনাকে একটু তথ্য দিয়ে সহায়তা করব। আমি একটু বলি, কোল্ড স্টোরেজ খালি করতে হবে, করে এটা ফিউমিগেট করতে হবে, ফিউমিগেট করে এটাকে 1 মাস বন্ধ রাখতে হবে, সমস্ত কিছু বের করে দিয়ে তারপরে এটাকে আপনার জীবাণুমুক্ত করে এটার মধ্যে পরবর্তী আলুটা রাখতে হবে। আচ্ছা। সুতরাং এই কারণে যেইটুকুন 1 কেজি আলু হলে এটা ফেলে দিতে হবে, কোনো মানে হয় বাজারে ছাড়তে হবে না ফেলে দিতে হবে। আর নতুন আলু এখন অলরেডি উঠে আসছে একটু একটু করে, এটা আরও উঠবে। এটা প্রথমে থাকতো আগে 60 টাকা কেজি, এবার যেহেতু এই 100 বাজারটা টাকা ছেড়ে অস্থির, গেছে। এটা 100 টাকা ছেড়ে গেছে, কারণ এই বাজারটা এটাকে নিয়ন্ত্রণ করছে। জি। আমার একটা হিসাব আমি আপনাকে আগে দিয়ে তারপর আমি কথা অন্য প্রসঙ্গে আপনি আমাকে জিজ্ঞেস না, করবেন। আমি এই প্রসঙ্গেই যেমন 54টি হিমাগারে যেখানে মজুদ আছে 1,51,000 টন আলু, এর মধ্যে 71,000 টন খাবার আলু, এবং এই চাহিদা অনুযায়ী যে পর্যাপ্ত আলু থাকার পরও কিন্তু আমরা দেখতে পাই, আপনি যেটা বললেন যে 10 লাখ টন আলু কিন্তু ফেলে দিতে হবে, কারণ মজুদ 54টি হিমাগারে যেই পরিমাণ মজুদ আছে ফেলে দিতে হবে। এখন এইটাকে কিভাবে সমন্বয় করা যায়, এই ধরনের কোনো, আপনি যেখানে কথা বললেন সেখান থেকে কোনো উত্তর না, পেয়েছেন কি আপনি? তখন ওরা বলল কি, ওই কোল্ড স্টোরেজের মালিক সমিতি যিনি ছিলেন উনি বড় 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 মালিক সমিতি মানে বড় বড় পজিশনে, তো উনি বললেন যে হ্যাঁ, বলে কি আপনাকে ভোক্তা অধিকার, উনি বললেন আপনি আমাকে লিস্ট দেন, আমি ওদেরকে ধরবো। তা আমি বললাম, আমি আবার সামনে গিয়ে দাঁড়ালাম, আমি বললাম লিস্টটা দেন না ভাই, আপনি তো সবাইকে চেনেন, আমিও সবাইকে চিনি কারা রাখে, আর আপনার মজুদ কারা রাখতেছে কারা ছাড়তেছে না, এদেরকে লিস্ট দেন। তো ওনারা কি করলেন তারপরে আমি কিন্তু আর খবর রাখিনি, জানি না, কারণ আমি তো আর দাঁড়ে 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 যেতে পারছি না। হ্যাঁ, আর সব কিছু একটু পরিবর্তিত পরিস্থিতি, আমি এটা বুঝছি না। আমি কৃষক, এই বছর যে ঘটনাটা ঘটেছে, আলু কিনেছে 17 থেকে 18 টাকা, সবচেয়ে বেশি দামে আলু কিনেছে। জি। আচ্ছা, তারপরে আপনার খরচ পড়ছে প্রতি কেজিতে হিমাগারে ট্রান্সপোর্ট সব কিছু মিলে আমার খরচ পড়ছে 60 টাকা। আচ্ছা, তাহলে হলো কত, 25 টাকা ধরেন। 25 টাকা। তাইলে আমি যদি 5 টাকা লাভ করি তাহলে বিক্রি করব কত, 30 টাকা। 30 টাকা। প্রতি কেজিতে 5 টাকা লাভ, আপনি চিন্তা করতে পরেও পারেন। 30 টাকা বিক্রি করে 5 টাকা লাভ করা। তারপর আপনি আরো ধরলাম, তারপর 35 টাকা, আরো ধরলাম, তারপর 40 টাকা। এর বেশি তো আপনি কিছুতেই বিক্রি করতে পারেন না, ডাবল হয়ে কিছুতেই না। গেছে। এবং আচ্ছা, আমি হিমাগারের লিস্ট পাঠিয়েছি যে আপনি 10টা খুলে দেন, 10টা খুলে দিয়ে আপনারা আগে 10টা খুলে ফ্ল্যাট করে দেন। যদি আমার এই 10টা খোলার পরে আমার বাজারে আলু না থাকে, মানে আমার যদি তখন টান পড়ে, তখন আমি তখন আমদানি করব। যে এটা এই সিন্ডিকেট নিয়ে আমরা কথা বলবো, একটা বিরতির সময় হচ্ছে। সিন্ডিকেট না, 365টা আলুর কোল্ড স্টোরেজ আছে, আমি 10টা খুলতাম আগে, দেখতাম, তারপরে আমি আমদানি করতাম। আচ্ছা, আমরা এই কোল্ড স্টোরেজ, তারপরে সিন্ডিকেট, এই যে মজুদদার, তাদের নিয়ে কথা বলবো। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠানের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত এশিয়ান বিজনেস অনুষ্ঠানে। আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ, এবং আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত আছেন স্টুডিওতে অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম। অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম, বিরতির আগে আমরা কথা বলছিলাম এবং আলোচনার বিষয় অস্থির আলুর বাজার। আপনি কোল্ড স্টোরেজের কথা বলছিলেন যে হিমাগার কেন্দ্রিক যে একটা সিন্ডিকেট আমরা লক্ষ্য করতে পারি, এবং মজুদদার যারা, তারাই কিন্তু নিয়ন্ত্রণ করছেন। এবং আরেকটি তথ্য আপনি দিয়েছিলেন, যেমন আলুর উৎপাদন খরচ আমরা যেটি দেখতে পাচ্ছি যে 13 টাকা 90 পয়সা, এবং এই উৎপাদক পর্যায়ে 1 কেজি আলু বিক্রি হওয়ার কথা কিন্তু, যদি আমরা 3, 4, 5 টাকা লাভেও বিক্রি করি 19 টাকা 48 পয়সা, পাইকারিতে এটা বিক্রি হওয়ার কথা 23 টাকা 30 পয়সা, এবং সর্বোচ্চ আপনি যেটা বললেন 40 থেকে 45 টাকা ধরে নিলাম, কিন্তু সেই আলু 70 টাকা। এবং আমার এক সহকর্মী, আমি একটু আগেও কথা বলছিলাম, কালকে 80 টাকা, তিনি 75 টাকা দিয়ে কিনেছেন। মানে এটা কিভাবে, মানে কি বলবেন আপনি? ওই আমি একটাই কথা আবারও বলছি যে আমরা এই যে আমার সবচেয়ে কষ্ট লাগছে আমদানিটা, এইটা আমি মেনে নিতে পারছি না। যেখানে আমরা এক্সপোর্ট করি, মালয়েশিয়াতে আমাদের কম্পিটিশন হলো ভারত, চায়না আর আমরা, এই তিনটে, আর পাকিস্তান। তো এখন আমরা কিন্তু জুলাই পর্যন্ত এক্সপোর্ট করি, তারপরে চায়না আলু ঢুকে যায়, আমরা পারি না। আর ইন্ডিয়ান আলু তো সবসময় ওরা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশন আছে, ওদের বিভিন্ন সময় আলুটা হয়। তো
যেখানে আমরা এক্সপোর্টার্স কান্ট্রি, আমরা নেপালে আমি নিজে নেপালেও আলু এক্সপোর্ট করেছি, কিন্তু ওই যে আমাদের ওই 40 কিলোমিটার রাস্তার জন্য লোড আনলোডের ঝামেলার জন্য একবার ইন্ডিয়ান ট্রাকে তুলতে হয়, আবার গিয়ে ওখানে নামাইতে হয় আমাদের ট্রাক থেকে, আবার নেপালের ট্রাকে তুলতে হবে, যে আমাদের করিডোরটা দেওয়া হচ্ছে না চিকেন নেকের ওই জায়গাটা। তো সেই জন্য আমরা এখন এটা আমাদের এক্সপেন্সিভ হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, আমরা নেপালে পাঠাতে পারি না। আমরা যেখানে আলু এক্সপোর্টার্স কান্ট্রি, আজকে থেকে না, আজকে প্রায় 17-18 বছর থেকে 20 বছর থেকে আমরা আলু এক্সপোর্ট করি, এবং ওয়ার্ল্ডে 8 নম্বর পজিশনে আলু উৎপাদনে আমরা। সেখানে আমরা বলছি একসময় 2 টাকা করে কেজি গরুরে খাওয়াইছি আলু, সেখানে তো আলু কমে নাই, ওই আপনার হয়তো 10 লক্ষ টন কমতে পারে খুব ক্রাইসিস হইলে, খুব বীজ না, কারণ কৃষকরা কিন্তু বীজের দিকে তাকায় না, ওরা একটা আলু রেখে দেয়। আমরা তো আমাদের দেশে তার আমরা সাইজ বা কোয়ালিটির দিকে তাকাই না, আলু একরা বেকরা যা পাই। বিদেশে যেমন একটা বড় আলু হতে হবে, ফাইন স্কিন হতে হবে, সুন্দর হল্যান্ডের আলু এরকম হতে হবে, এটা কিন্তু আমাদের দেশে এগুলি নেই, আলু হইলে একটা। তো সেই আলু তো আমাদের ওই বীজটা কৃষকদেরকে আমরা এই টিস্যু কালচারের বীজ, আমার বীজের নাম ছিল জান বীজ, এই বীজটা আমি এই বীজ না বিক্রি করতে পারে, আলুর দাম কমে যাওয়াতে আমার খরচ 30 টাকা 35 টাকা থাক দূরের কথা, 10 টাকা কেজিও বিক্রি করতে পারি না বীজ। আমার বায়োটেকনোলজি, বাংলাদেশের প্রথম কমার্শিয়াল আলু উৎপাদনকারী বায়োটেকনোলজি ল্যাব বন্ধ করে দিতে হয়েছে আমাকে 19 সালে, আমাকে এই ল্যাব বন্ধ করে দিতে হয়েছে, যেখানে আমার মানে হাজার হাজার টন বীজ উৎপাদন হতো। এখন বিএডিসি ভালো বীজ করে, আর অনেকগুলো কোম্পানি বীজ করে। তো কত হলো, বীজ নিয়ে কিন্তু সমস্যা না, কৃষক ওই বীজের দিকে তাকায় না, বীজ হলো কৃষক একটা রেখে দেয়, ওইটা করে। কিন্তু এবার যেটা হয়েছে, কৃষক দাম বেশি দেখে ওই বীজের আলুটা বিক্রি করে দিচ্ছে, যে আচ্ছা লাভ পাচ্ছি, তো তা তো সমস্যা নেই। আমার 1 লক্ষ টন আলু হবেই, আমার গড় পড়তা আলুর রিকোয়ারমেন্ট হচ্ছে 85 লক্ষ টন 75 লক্ষ টন আমি ধরে নিলাম। অন্যান্য বাজার যেহেতু একটু জিনিসপত্রের দাম বেশি, আমার এবার 80 লক্ষ 85 লক্ষ টন মানে আমার হয়েছে 90 লক্ষ টন। আমি আরও কনজারভেটিভ হিসাব করলাম, আমার 90 লক্ষ টন হয়েছে, কম হয়েছে আমার। তারপরে তো আমার 5 লক্ষ টন থাকে, আপনি দেখাইছেন 1 লক্ষ টন। আমি তো তারপর কেন আমি ভারত থেকে, আমি অন্য দেশ থেকে আলু আমদানি করব? আপনি আমাকে বলেন। এটা হলো টোটাল একটা সরকারের হাত খুব শক্ত, আর একটা হলো মানসিকতা, আমি কোল্ড স্টোরেজ খুলবো কিনা, আমি কোল্ড স্টোরেজদেরকে ধরবো কিনা। আমি তো নাম উল্লেখ করে বলে দিয়েছি, আর আপনি 365টা কোল্ড স্টোরেজ, আপনি 10টা করে খোলেন না, ওদেরকে ন্যায্য দামটা দিয়ে, যে তোমরা 5 টাকা করে কেজিতে লাভ রাখো, 10 টাকা করে কেজিতে লাভ রাখো, লেখা খোলেন না। খুলে যদি আপনার একেবারেই শেষ হয়ে যায় আলু, তারপরে আপনি আলু আমদানি করেন, তারপরে আপনি আলুর বাজার দেখেন। আপনি তো খুলছেনই না, আপনার অ্যাডমিনিস্ট্রেশন তো ওই জায়গায় যাচ্ছেই না। এই যে বাজার মনিটরিং, এটার দায়িত্বটা কার? না, এটা তো কমার্স মিনিস্ট্রির। আচ্ছা, এটা কত হলো বাণিজ্য মন্ত্রণালয়। মনিটরিং দিয়ে তো হবে না, আপনি খুচরা বিক্রেতার কাছে গিয়ে কি লাভ? আপনি তো মূল জায়গায় যেতে হবে। তাদেরকে এই মূল জায়গায় কে নিয়ে যাবে? সরকার নিয়ে যাবে। আমাদের কাউকে দায়িত্ব দেখ, আমরা যারা সরকার তো যাচ্ছে না, সরকারের কাছে মানে মেসেজ পাঠানোর জন্য কে যাবে, কোন প্রতিনিধি? আমরা তো গেছিলাম, আমি নিজে ছুটেছি, বলেছি। মানে আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে গিয়েছেন? সরকারের কাছে গেছি। তাদের মানে আমরা একটু জানতে চাই, মানে সাধারণ দর্শক যারা, তারাও জানতে, তাদের ভাষ্যটা কি, তারা কি বলতে? তারা আমাকে বললাম তো এই টেবিল থেকে এই টেবিল, এই টেবিল থেকে এই টেবিল। তারপরে এফবিসিসি এর মিটিংয়ে আমাকে বললো যে, আমি যখন একদম কোল্ড স্টোরেজ মালিকের সামনে দিলাম, এগ্রি করলো কোল্ড স্টোরেজের মালিক, তারপরে লিজ দেন, আমরা ধরবো এদেরকে, আমরা জরিমানা করবো, এই করবো সেই করবো। তারপর আর আমি যাই না, আর কি করবো, সেটাই, আর কি করব। এখন আমি বলছি আগামী বছর, এরা কিন্তু এই 2 বছর ধরে এই কাজটা করতেছে। গত বছর করেছে নির্বাচনের টাকা একটা, মানে ওরা ইলেকশন, অনেকে নেতা ফেতা ইলেকশন করবে 9,000 কোটি টাকা, এবং এই আলু ব্যবসায়ীরা কিন্তু, আলু কোল্ড স্টোরেজ ব্যবসায়ীরা কিন্তু পলিটিক্যালি অনেকে ইনভলভ। হ্যাঁ, তো সুতরাং তারা করেছে কি, একটা কারসাজি করেছে, 9,000 কোটি টাকা গত বছর 22-23-এ তুলেছে, 23-24-এ। হ্যাঁ, এখন 23-24-এ আইসা ওদের ওই টার্গেটটা মাথায়, আরে বাবা এটা তো ভালো খেলা, এটা তো খেলাটা ভালো, এটা তো আমরা তো এমনি আলুতে সারা বছর। আরে আমি যখন এই বিশ্বের ডাইরেক্টর, তখন আমি এই যে আজকে শ্রম মন্ত্রণালয়ের যে সেক্রেটারি শফিক সাহেব, উনি তখন মানে ভোক্তা অধিকারের ডিজি ছিলেন, উনি সহ ওই টিসিবির এই সহ আমরা
মিটিং করেছি যে আমাদের আলু পুলিশকে দেন, কোল্ড স্টোরেজের মালিক সমিতির সভাপতি সহ আমাদের আলু পুলিশকে দেন, মিলিটারিতে দেন, নাইলে আমরা লস করবো। আমরা ব্যাংকের লোন দিয়ে আলু কিনি, আমাদের ব্যাংকের লোনে আমরা ডিফল্টার হবো। 22 সালের এই ঘটনা, 22 সালের, 23 সালের ঘটনা। তারপরে এমন কি হইল, 23-এ এসে আপনি হঠাৎ করে জুলাই মাসে আমি দেখলাম চট করে আলু 70 টাকা, 50 টাকা, কি ব্যাপার? ধরলাম আমি ওদেরকে। আবার কয়েকটা টিভি চ্যানেলে আমি কথা বলতে গেলাম, আমাকে অপমান করলো তারা। কেন কেন এরকম হবে? আমার কথা হলো, আমাদের প্রশাসন নাই, সরকার নাই, কেউ নাই। আমরা বারবার এখানে কেন হেরে যাব এদের কাছে? বারবার এদের কাছে আমরা ভোক্তারা কেন হারবো, সরকার কেন হারবে? আমরা তো এই হারার জন্য এত বড় একটা আন্দোলন করি নাই, এই হারার জন্য আমরা 36 জুলাই করি নাই। অবশ্যই আলুর দাম সহনীয় পর্যায়ে রাখতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় এই বিষয়ে আমরা কথা বলবো, তবে আরেকটা বিরতির সময় হয়েছে, বিরতিতে ফিরে আসছি। দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠানের সময় হলো আরও একটি বিরতির, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস অনুষ্ঠানটি, এবং আজকে আলোচনা করছিলাম চড়া অস্থির আলুর বাজার নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম, প্রেসিডেন্ট পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও সাবেক পরিচালক এফবিসিসিআই। যেটি নিয়ে কথা বলছিলাম যে আলুর যেই দাম এবং এটি সহনীয় পর্যায়ে রাখতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, এটার আগে একটু জানতে চাইবো, যেমন আমি একটু তথ্য দিই যে একটি প্রতিবেদনে দেখা গেছে মুন্সিগঞ্জের যে বিষয়টি হয় সেটি হলো 2 সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়ে অতীতের সব রেকর্ড পার করে ফেলেছে তারা, এবং উৎপাদক পর্যায়ে বিক্রি হওয়া 28 টাকার আলু, ভাবা যায় যে 28 টাকার আলু 2 সপ্তাহ আগে কেজি প্রতি 60 টাকায় বিক্রি হয়েছে, সেই আলু এখন বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা। মানে আমি যদি বলি যে অর্ধেকেরও বেশি দামে বিক্রি হচ্ছে। তো এই যে এই বিষয়গুলো, এগুলা সহনীয় পর্যায়ে রাখতে মানে কি ধরনের পদক্ষেপ আসলে আমরা জানতে চাই, আসলে কি করা যায়? আমি এই টেলিভিশনে একটা অনলাইনে একটা অনুষ্ঠানে বলেছি যে সাহসটা করতে হবে, সাহস করে, মানে সরকারের যে ভূমিকা, আপনি মনে রাখবেন সরকারের হাত বড় শক্ত। আসেন, আমি মুন্সিগঞ্জে যাই, ঢাকার কাছে, আমাকে নিয়ে চলে, কয়েকজন আইন শৃঙ্খলার লোক তো লাগবেই আমাকে, আর কয়েকজন ছেলে পেলে নিয়ে যাই, যা আমি মুন্সিগঞ্জে যেখানে কাণ্ডটা হচ্ছে সবগুলো আলুর কোল্ড স্টোরেজ কিনে আমি জানি, টঙ্গিবাড়ি, শিমুলিয়া, তারপর আপনার ওই সিরাজদি খান, আমি এখানে যাই, যা কোল্ড স্টোরেজ খুলি, কী ব্যাপার ভাই বলো কত আলু আছে, যদি কোনোটাতে নাই থাকে নাই, তুমি কিনছো কত টাকা করে, আমার সব হিসাব আছে কত টাকা করে। কারণ এই মুন্সিগঞ্জে আলু এরা 2 টাকা করে ফেলে দিচ্ছে, চাপাইতে আলু ফেলছে, রংপুরে আলু ফেলছে, মুন্সিগঞ্জে আমি আমার বীজ নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছি, আমার বীজের টাকা পাইনি, আমি 10 কোটি টাকা 3 বছরে লস করছি। আবারও বলি এই কথা, সব জায়গায় বলি আমি। তো তারপরে আমার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল আলু বীজ উৎপাদনের। আমার কথা হলো ব্যবস্থাপনা, এবং ওই যে আমি আসলে মূল জায়গায় গেলাম কিনা। আমি এখানে বাজারের মধ্যে 2 জন ধরলাম, ওই আলু এই করলাম, লিস্ট করলাম, এগুলি কোনো ব্যাপার না, এগুলি করতেই নাই, এগুলি করার উচিতও না। আপনি চলেন না, এই কয়টা কোল্ড স্টোরেজ খুলে দেই না, কালকে চলেন। আমি তো এই সরকার এই প্রোগ্রামটা দেখবে কিনা আমি জানি না, আপনাদের আমি অনুরোধ করব যোগাযোগ করুক আমার সাথে, আমি যাই, আমি সবগুলো আলুর কোল্ড স্টোরেজ চিনি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা 20টা 10টা 20টা আলুর কোল্ড স্টোরেজ নিজেরা দাঁড়ায় থেকে খোলেন, আলু ছেড়ে দেন। কারণ এই আলু তো এমনি অলরেডি ফেলে দেওয়া শুরু করছে ওরা, অলরেডি ওই যে লাভ যতটুকু করার এর মধ্যে করে নেবে আর কি। মানে এটা লাভ তো না, এটা ডাকাতি, এটা রীতিমতো সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে আলু নিয়ে। এই আলু ডিম নিয়ে যা হচ্ছে রীতিমতো সন্ত্রাস, আর আলু নিয়ে এটা হওয়া উচিত না, আলু নিয়ে এটা হওয়া একেবারেই উচিত না। এটা রীতিমতো আমি মনে করব আমাদের প্রত্যেকটা লেভেলের গাফিলতির জন্য এটা হচ্ছে। আর একটা আলু দিয়ে ভাত, আলু তো স্টার্চ আর ভাতও স্টার্চ, একটু ডাল দিয়ে আলু ভর্তা খাবো, সেখানেও এত বড় সন্ত্রাসী কর্মকাণ্ড। কি খাবো আমরা, কি করব আমরা? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। কেন নিয়ন্ত্রণ নেই? নিয়ন্ত্রণ থাকবে না কেন? আপনি আইনের আশ্রয় নেন। আমি তো সেদিন বললাম এফবিসিসিআইতে যে আপনারা, উনি বললেন ওই ভোক্তা অধিকারী, উনি বললেন হ্যাঁ আমরা আইনের আশ্রয় নেব। আমি তো দেখলাম না একটা কোল্ড স্টোরেজে কোথাও। যে আপনি যেটা বললেন যে ওই যে খুচরা পর্যায়ে গিয়ে 2-1 জনকে ধরে
এটা নিয়ন্ত্রণ ওটা করা কোনো- যাবে না, এটা আরে বড় কেমন বড় করে? হ্যাঁ বড় বড় কোল্ড স্টোরেজের Cold মালিকদেরকে storage-এ ধরার তো কারো কোনো ক্ষমতা দেখি না আমি। কেন ধরবো না আমি? আমার যেই ব্যবসায়ী অন্য বিজনেস করে, সেই ব্যবসায়ী আলুর বিজনেস করে, এই যে বিভিন্ন সয়াবিনের দাম, আমি এই কথাটা একটু বলছি। সয়াবিন 5টা কোম্পানি আনে বাংলাদেশে, সরকার তো এখানে সিন্ডিকেট নিজেই তৈরি করে রাখছে 5টা কোম্পানিকে দিয়ে। সরকার সবাইকে ওপেন করে দেখ না, সবাই আনুক চাল, সবাই আনুক। আর চাল আনতে হবে কেন? আমি এগুলো আমার না এখন আর মানে কোনো কিছু কাজ করে না মাথায়, কারণ আমি এত কৃষক লেভেলে কাজ করেছি, মানে এতটাই লেভেলে কাজ করেছি আমি আর আমার ছেলে। এবং আমাকে ওরা বলে কি, আমি এর আগে একটা আলোচনায় বললো যে একটা মডেল তৈরি করতে হবে। আমি বলছি আমাদের কাছে মডেল আছে, কই মডেল তো আমাদেরকে যোগাযোগ করে নাই যে হ্যাঁ মডেল আছে, দেন আমাদেরকে কিভাবে কৃষিপণ্য বা অন্যান্য জিনিসের দাম ঠিক রাখতে হবে, কিভাবে কি করতে হবে। আমরা তো করে দেখিয়েছি। আমাদের একটা কোম্পানি ছিল জৈকো অ্যাগ্রো, আমার ছেলের, ওই কোম্পানিতে আমরা বিদেশি ফান্ড দিয়ে ভ্যালু চেইন করে কিভাবে দাম ঠিক রাখতে হয় এবং কৃষক ন্যায্য মূল্য পায়। 10 টাকার ফুলকপি যেখানে 2 টাকা বিক্রি করে কৃষক, সেখানে 10 টাকা দিয়ে ফুলকপি কিনে সেই ফুলকপি আমরা আগরা এনে 20 টাকা বিক্রি করেছি আমাদের জি সমস্ত জি জি খরচ করে। আমরা আশা করি সময় নেই, শেষ করতে হবে। আমরা আশা করি যে আলুর দাম সহনীয় পর্যায়ে আসবে এবং আপনি যে কথাগুলো বললেন যে কোল্ড আমি স্টোরেজ এবং একটা জিনিস বলি, নতুন আলু তো আপনার ফেব্রুয়ারিতে মাসে আসবে, আর একটা নতুন আলু এসে গেছে, এটা কিন্তু 60 টাকার কোনো কালেও 60 আমরা আশা টাকার করি উপর যে দাম ওঠে এটা না। কমে আসবে, সরকার এই ধরনের এদিকে দৃষ্টি দেবে। দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে একই দিনে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।